নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো পাশ্চাত্যে অ্যাবসার্ড নাটক বলে যে নতুন ধরনের নাটকের জন্ম হয়েছিল, সেই নাটকের অন্যতম প্রাণপুরুষ বা বলা যেতে পারে যার হাত ধরেই সেই নাটকের জন্ম হয়েছিল, সেই স্যামুয়েল বেকেট সম্পর্কে কথা বলবো। স্যামুয়েল বেকেটের দু একটি নাটককে ধরে তার নাট্য প্রতিভা, অ্যাবসার্ড নাটককে তিনি কোন দৃষ্টিকোণ থেকে দেখতেন বা তার নাটকের কী বৈশিষ্ট্য, সবটাই বুঝে নেবার চেষ্টা করবো আজকের সংক্ষিপ্ত আলোচনার পরিসরে। প্রথমেই বলি যে স্যামুয়েল বেকেটের জন্ম হয়েছিল কিন্তু ডাবলিনে, কিন্তু 1937-এর দিকে তিনি চলে আসছেন পাকাপাকিভাবে ফ্রান্সে। প্যারিস শহরে এসে তিনি বসবাস শুরু করলেন এবং লক্ষ্য করবার বিষয় তার যে নাটকগুলো, সেটা তার ওয়েটিং ফর গোডো হোক বা আরও যে সকল নাটক তিনি লিখেছেন, সেগুলো সবই প্রায় বলা যেতে পারে প্রাথমিকভাবে ফরাসি ভাষায় লেখা হয়েছিল, পরে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করা হয়। স্যামুয়েল বেকেট নিজেই সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন বলেও জানা যায়। এবং এ প্রসঙ্গে আরও যে কথাটুকু বলতে হয় যে শুধুমাত্র ইংরেজিতে নয়, বিশ্বের আরও বহু ভাষায় তার ওয়েটিং ফর গোডোর মতো নাটক অনুবাদ করা হয়েছে। এ থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে স্যামুয়েল বেকেটের নাটক বলা যেতে পারে বিশ্বের যে নাট্য ইতিহাস, তাতে একটা নতুন মাত্রা সংযোজন করেছিল, একটা নবনাট্যের সূচনা করেছিল, এ কথা আমরা বলতে পারি। এ প্রসঙ্গে আমরা একটু আগেই বলছিলাম যে স্যামুয়েল বেকেটের হাত ধরেই অ্যাবসার্ড নাটকের সূচনা। তাকে অ্যাবসার্ড নাটকের প্রাণপুরুষ বলা যেতে পারে। অ্যাবসার্ড নাটকটাকে কি একটু যদি দু চার কথা আমরা একটু বুঝে নেবার চেষ্টা করি। অ্যাবসার্ড নাটক কি আমরা তো অনেকেই জানি এই বিষয়ে। অ্যাবসার্ড শব্দটার অর্থ হচ্ছে উদ্ভট। উদ্ভট মানে যা কিছু বলা যেতে পারে অর্থহীন। আসলে যেটা হয়েছিল যে পাশ্চাত্যে যখন দুটো বিশ্বযুদ্ধ হলো, এই যে এত রক্তক্ষয়, এই দুটো বিশ্বযুদ্ধ মানুষের মধ্যে তার চিরাচরিত মূল্যবোধকে ভেঙে দিল। জীবন সম্পর্কে একটা অনিশ্চয়তা তৈরি হলো, অর্থহীনতার বোধ তৈরি হলো। মানুষ হয়ে একটা শ্রেণীর মানুষ আর একটা শ্রেণীর মানুষের উপর আগ্রাসনী ক্ষুধা বসাচ্ছে, আগ্রাসনী থাবা বসাচ্ছে। এটা দেখতে দেখতে মানুষের চিরাচরিত বিশ্বাসের ওপর, মূল্যবোধের ওপর একটা চূড়ান্ত ভাঙন নেমে এলো। জীবন একটা অনিশ্চয়তার মধ্যে এসে দাঁড়ালো, অর্থহীনতার মধ্যে দাঁড়ালো। এই জীবনে যেন কোনো পরিণতি নেই। এবং এই যে অর্থহীন জীবন, যে জীবনের কোনো পরিণতি নেই, সেই জীবনকে বহুজন বহুভাবে ব্যাখ্যা করছেন। একদিকে অ্যাবসার্ড নাটককাররা তাদের নাটকের মধ্য দিয়ে নিজেদের বক্তব্যকে রাখছেন, অন্যদিকে দেখব আলবের কামুর মতো কোনো কোনো ঔপন্যাসিক দার্শনিকরা যারা অস্তিবাদ নিয়ে চর্চা করছেন, মানুষের অস্তিত্ব নিয়ে কথা বলছেন, তারা তাদের মিথ অব দ্য সিসিফাসের মতো যে প্রবন্ধধর্মী যে রচনাগুলো, তার মধ্যে মানুষের এই অস্তিত্ব সম্পর্কে তারা তার ভাবনা চিন্তাকে পোষণ করছেন। যেখানে তিনি সিসিফাসকে দেখাচ্ছেন যে সিসিফাস নামক ব্যক্তিটি পাহাড়ের চূড়োয় একটি বোল্ডার তুলে নিয়ে যাচ্ছেন। যতবার বোল্ডারটাকে পাহাড়ের চূড়োয় বসিয়ে রাখছে, ততবার সেটা আবার গড়িয়ে পড়ে যাচ্ছে, আবার তুলছে, আবার গড়িয়ে যাচ্ছে। এই যে মানুষের জীবনের রূপক হচ্ছে এই সিসিফাসের এই গল্পটা, যে এই আধুনিক সময়ে প্রতিটি মানুষ আসলে একটা অর্থহীনতায় ভুগছে। সোম থেকে শনি কিংবা রবি প্রতিটা দিন সে শুধু কাজে যায়, কাজ থেকে ফিরে আসে, তার কাছে জীবনের কোনো মানে নেই। এই যে একঘেয়ে অর্থহীন গতানুগতিক এক জীবন, যে জীবনের মধ্যে কোনো পরিণতি নেই, যেটা শুধু একটা অর্থহীন পুনরাবৃত্তির ছক মাত্র, এগুলো সবই আসলে অস্তিত্ব সন্ধানের একটা চেষ্টা মাত্র। সেই যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে এই যে অস্তিত্বের সন্ধান করা, যে আমাদের জীবনটা তো শুধুই কর্মময় জীবন নয়, শুধুই তো সোম থেকে শনি কাজ করাই জীবন নয়, জীবনের অর্থও তো সন্ধান করতে হবে। এই যে সদর্থক একটা অর্থ সন্ধানের চেষ্টা অস্তিবাদীরা করছেন, আলবের কামও করছেন, সেটাকে একটু অন্যভাবে বলা যেতে পারে এইরকম যে অস্তিবাদীরা জীবনের একটা অর্থ খোঁজার চেষ্টা করে, তারা খুব পজিটিভ। আর অ্যাবসার্ড নাটককাররা তারা সেটাকেই দেখছে আর একটু অন্যভাবে। তারা দেখছে এই যে সিসিফাসের গল্পটা, অস্তিবাদীরা হয়তো বলবেন যে এই যে সিসিফাস বারবার পাহাড়ের চূড়োয় বোল্ডার তুলছে আর গড়িয়ে পড়ছে, যতই গড়িয়ে পড়ুক তবুও চেষ্টা করতে হবে, চলাই জীবনের ধর্ম।
আর অন্যদিকে অ্যাবসার্ড নাটককাররা এটাকে কিভাবে দেখবে না, তাদের কাছে এটা হচ্ছে এই যে বারবার পাহাড়ের চূড়োয় বোল্ডার তুলছে আর সেটা গড়িয়ে পড়ছে, আসলে যেটা এটার অর্থ হচ্ছে এই জীবনের কোনো মানে নেই, এই জীবন কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যকে ছুঁতে পারে না, যতই তুমি চেষ্টা করো। এই জীবনটা, এই সময়টা অর্থহীনতায় ভুগছে। প্রতিটি মানুষ ফাঁপা মানুষ, শূন্য মানুষ, তার জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো পরিণতি নেই, কোনো গতি নেই। এই যে একটা বলা যেতে পারে বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মানুষের জীবনের এই যে শূন্যতা, অনিশ্চয়তা, অর্থহীনতা, একটা চূড়ান্ত আইডেন্টিটি ক্রাইসিস, অস্তিত্ব সম্পর্কে একটা সংশয়, জিজ্ঞাসা, একটা অর্থহীনতার বোধ তৈরি হলো। সেই প্রেক্ষাপটে একদিকে অস্তিবাদীরা তাদের মতো করে সন্ধান করছেন, আর একদিকে আমরা দেখতে পাবো যে অ্যাবসার্ড নাটককাররা এই যে অর্থহীন জীবন, সেই অর্থহীনতার বিষয়টিকে নাটকের মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করছেন। দুটো বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মানুষের জীবনের যে মূল্যবোধের ভাঙন, সেই প্রেক্ষাপটে জীবন সম্পর্কে যে অনিশ্চয়তা, যে অর্থহীনতা, সবথেকে বড় কথা যে অর্থহীনতা, জীবনের মূল স্রোত থেকে যে বিচ্ছিন্নতা, যে একাকিত্ব, যে শূন্যতা, সেই শূন্যতা, একাকিত্ব, অর্থহীনতাকে তারা নাটকের মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করলেন। এই যে নতুন ধরনের নাটক, তাকেই বলা হলো অ্যাবসার্ড নাটক। এবং শুধু নাটকের বিষয়টাকে পরিবর্তন করা হলো না, একটা নাটকের বিষয় যখন পরিবর্তন করতে হয় তখন তারই সঙ্গে তাল মিলিয়ে একটি নাটকের আঙ্গিকটাকেও পরিবর্তন করতে হয়, তার সংলাপটাকে পরিবর্তন করতে হয়, প্লটটাকে পরিবর্তন করতে হয়, তার চরিত্রগুলো, ধরন ধারণগুলোকেও পরিবর্তন করতে হয়। সেটাও কিন্তু আমরা অ্যাবসার্ড নাটকে লক্ষ্য করলাম। সেটা কি না, সেই নাটকের কাহিনীর কোনো গতি নেই, কাহিনীর সূচনা আর সমাপ্তি যেন একই জায়গায়। চরিত্রগুলোকে দেখলে মনে হবে এরা ঠিক রক্ত মাংসের মানুষ নয়, এরা যেন ফাঁপা মানুষ, এদের ভেতরে কিচ্ছু নেই, এরা অর্থহীন। আবার তাদের সংলাপ শুনলে মনে হবে এই সংলাপের কোনো মানে নেই। সংলাপটা একটা নাটককে এগিয়ে নিয়ে যায়, দ্বন্দ্ব তৈরি করে, অর্থময়তাকে তৈরি করে। কিন্তু জীবন যখন অর্থহীন, তখন সংলাপ তো শুধুই বকবকানি, কচকচানি ছাড়া আর কিছুই নয়, টাইম পাস ছাড়া কিছুই নয়। ফলে এই ধরনের নাটকের সংলাপও হলো অর্থহীন, এক ধরনের একঘেয়ে পুনরাবৃত্তি, শুধুমাত্র অভ্যাসের দাসত্বে পড়ে মানুষ যেন কিছু কথা বলে, কখনো বা কথা বলে না, নীরবতা ভাষা পায়, কখনো বা দু চারটে কথা, দু তিনটে শব্দে একটা সংলাপ তৈরি হয়, সংক্ষিপ্ততা তৈরি হয়। এগুলোই হচ্ছে অ্যাবসার্ড নাটকের বৈশিষ্ট্য। এবার আমরা এত কথা কেন বললাম না, এই যে নতুন ধরনের একটা নাটক, এই নাটক বিশ্বজুড়ে অনেকে লিখেছেন। আমাদের স্যামুয়েল বেকেট লিখছেন, ইউজিন ইউনেস্কো লিখছেন, তেমনি আরও অনেকে লিখেছেন। এই যে তাঁরা সকলেই লিখছেন, এই যে ধারাটা যার হাত ধরে সূচনা হচ্ছে, তিনি কিন্তু স্যামুয়েল বেকেট। এবার স্যামুয়েল বেকেটের যে নাটকগুলোর কথা আমরা জানি, সেই নাটকগুলোর নামের দিকে যদি আমরা তাকাই, দেখব সেখানে রয়েছে ওয়েটিং ফর গডো, তারপর রয়েছে এন্ড গেম, ক্র্যাবস লাস্ট স্টেপ, কাম অ্যান্ড গো, এই ধরনের নাটক। কিন্তু মনে রাখতে হবে যে এত নাটকের ভিড়ে তার যে দুটো নাটক সব থেকে জনপ্রিয়, তার মধ্যে একটা হচ্ছে এন্ড গেম আর একটা হচ্ছে ওয়েটিং ফর গডো। আরও বিশেষভাবে বলতে গেলে ওয়েটিং ফর গডোই হচ্ছে স্যামুয়েল বেকেটের নাট্য প্রতিভার পরিচয় সূচক। এবার এই সম্পর্কে একটু মজার কথা বলি। আমরা প্রথমেই বলেছি যে অ্যাবসার্ড নাটক হচ্ছে পাশ্চাত্যে যে নাট্যধারা, সেখানে একটা নতুন সম্ভাবনা, একটা নতুন ধরনের আবেদন, একটা নবনাট্যের সূচনা করেছিল। এবার সমস্যাটা কি জানেন, যে একটা গল্প বা উপন্যাস যেহেতু পত্রপত্রিকা নির্ভর, তাই সেটাতে নতুন কোনো বিষয় নির্বাচন কিংবা আঙ্গিক নির্বাচন, সেটা ওই নিচের ড্রয়িং রুমে বসে যারা পাঠ করে সেই পাঠকদের পক্ষে অ্যাকসেপ্ট করাটা অনেক সহজ। কিন্তু নাটকের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা আছে। সেটা কি না, নাটকের গুণাগুণটা আমরা সবসময়ই বিচার করে থাকি, সেটা কতখানি মঞ্চে সফল, দর্শকরা কতখানি হাততালি দিল, তার উপর। এই যে দর্শক রুচি নামক একটা শব্দ নাটকের সঙ্গে খুব গভীরভাবে জড়িত। ফলে একজন গল্পকার বা একজন ঔপন্যাসিকের যতখানি স্বাধীনতা থাকে তার নাটকের বিষয় বৈচিত্র্যের সন্ধান করবার ক্ষেত্রে কিংবা আঙ্গিকের ক্ষেত্রে বৈচিত্র্য সন্ধানের ক্ষেত্রে, একজন নাটককারের কিন্তু সেখানে একটু হলেও হাত পা বাঁধা থাকে। এবার একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি নাটককাররা পরীক্ষা নিরীক্ষা করেন না? নাট্য পরিচালকেরা পরীক্ষা নিরীক্ষা করেন না? অবশ্যই করেন। এবং এখানেই কিন্তু পেশাদারি থিয়েটার থেকে যে গ্রুপ থিয়েটার আন্দোলন আমাদের বাংলায় বা সর্বত্রই হয়েছে, তার একটা গুরুত্ব আছে। যে এই স্বাধীনতাটা কিন্তু দিয়েছে বাংলা নাটক থেকে শুরু করে বিশ্ব নাটককে, সেটা হচ্ছে গ্রুপ থিয়েটার আন্দোলন।
যেটা কোনো পেশাদার দল নয়, একজন নাট্য ব্যক্তিত্বের আন্ডারে পরিচালিত একটি নাট্যদল, যারা স্বাধীনভাবে নাটককে তার নান্দনিক মাত্রা, তার শৈল্পিক মাত্রার ক্ষেত্রে সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা স্তরে নিয়ে যেতে চায়, স্বাধীনতা ভোগ করতে চায়। নাটক নিছক মঞ্চ নির্ভর হলেও সেখানে দর্শক কি বলে দেবে তার উপর নির্ভর করে একজন নাটক লিখবেন বা একজন নাটককার নাটক লিখবেন বা একজন নির্দেশক পরিচালনা করবেন, সেটা হতে পারে না। সাহিত্য তো নাটক প্রাথমিকভাবে, ফলে নাটকের মঞ্চটা এমন হবে সে যেন সাহিত্যরূপের একটি নাটকের তার যে শৈল্পিক মাত্রা, তার যে বিকাশ হবার সুযোগ, তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন একটা মঞ্চ তাকে দেয়। এবং এটা কিন্তু বাংলা থেকে শুরু করে বিশ্বের ইতিহাসে এই সুযোগটা নাটককে করে দিয়েছিল স্বাধীন গ্রুপ থিয়েটার আন্দোলনগুলো। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এই চ্যালেঞ্জটাকে যারা গ্রহণ করেছিলেন, যে দর্শক কি বলল না বলল, আমার কত টাকার টিকিট বিক্রি হলো কি হলো না, এই লাভালাভকে সরিয়ে রেখে যারা নাটক করতে পারে, নাটক লিখতে পারে, তারা কিন্তু নতুনত্বকে অবশ্যই মঞ্চে আনতে পারে, কিংবা নাটকের পাঠকের কাছে আনতে পারে। স্যামুয়েল বেকেট কিন্তু সেই রকম একটা মানুষ। এবং এত কথা আমরা কেন বললাম না, আমরা বলেছিলাম একটি মজার কথা শোনাবো। সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে তাঁর লেখা ওয়েটিং ফর গডো নাটক দিয়েই মূলত ফ্রান্সের বুকে দাঁড়িয়ে অ্যাবসার্ড নাটকের সূচনা হলো। এবার এই যে নতুন ধারার নাটক সহজে তো অ্যাকসেপ্ট করা যায় না। এই ওয়েটিং ফর গডোর ক্ষেত্রে তাহলে কী সমস্যা হলো না, এখানেও সমস্যা হয়েছিল। এই নাটকটা প্রথম অভিনীত হয়েছিল ওই 1953 দিকে, এবং সেটা কোথায় না, ফ্রান্সের প্যারিস শহরে। সেখানে একটি নামজাদা নাম করা একটি মঞ্চে সেটি অভিনীত হচ্ছে। কিন্তু লক্ষ্য করবার বিষয়, এই নাটক অভিনয়কালে দেখা যাচ্ছে বেশিরভাগ দর্শক এই নাটকটার উপর অত্যন্ত বিরক্ত হয়ে তারা প্রেক্ষাগৃহ ছেড়ে চলে যাচ্ছে। এখানেই থামছে না, পরবর্তীকালে এই নাটক অভিনীত হচ্ছে একজন সেই সময়কার বিখ্যাত আমেরিকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন বিখ্যাত সেখানকার পরিচালকের দ্বারা, নির্দেশকের দ্বারা সেই নাটক আবারও অভিনীত হচ্ছে আমেরিকাতে। এবং সেই আমেরিকার ক্ষেত্রেও ঘটনাটা ঠিক একই ঘটলো, যে নাটকটা অভিনীত হতে শুরু করলো এবং তারপর মাঝখানে যখন একটা বিরতি হলো, তখন বেশিরভাগ দর্শক কী করলো, এই নাটকের প্রতি বিরক্ত হয়ে মঞ্চ ছাড়ছে, এই প্রেক্ষাগৃহ ছাড়লো। আর একটা শ্রেণী কী করলো না, টিকিট কাউন্টারে গিয়ে এই টিকিটের জন্য যে টাকা তারা খরচ করেছে টাকা ফেরত চাইলো। অর্থাৎ বোঝা যায় এই নতুন ধরনের নাটককে প্রাথমিকভাবে দর্শকের পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব হয়নি। এই নাটক তার বিষয়ে আঙ্গিকে সব দিক থেকেই একটা নতুনত্বকে বহন করে এনেছিল। এবার প্রশ্ন হলো যে এই যে বিষয়টা, এই যে দর্শক খুব ভালো চোখে প্রথমে নিল না, কারণ আমাদের সমাজে শুরু করে আমাদের সমাজে যে কোনো ক্ষেত্রেই নাটক লেখা তো শুধু নয়, যে কোনো ক্ষেত্রেই একটা নতুনত্বকে, একটা নতুন মতবাদ বা দর্শনকেও সহজে কেউ অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু যিনি তার কাজের প্রতি শ্রদ্ধাশীল হন, নিজের প্রতি শ্রদ্ধাশীল হন, যিনি বিশ্বাস করেন একদিন এই নাটকই, তার এই সৃষ্টি একদিন জগৎজোড়া নাম করবে, তিনি কখনো তা দর্শক কি বলল না বলল, দর্শক হাততালি দিল কি দিল না, সেই বলা যেতে পারে সস্তা জনপ্রিয়তার নিরিখে তিনি তার নাটকের গুণকে কখনো খাটো করতে পারেন না। এই বলা যেতে পারে সাহসটা একজন নাটককারের, একজন স্রষ্টার থাকা উচিত। স্যামুয়েল বেকেট কিন্তু সেই রকম একজন মানুষ। নাটক লিখছেন যে নাটকের সাফল্য নির্ভর করে মঞ্চের উপর, তা সত্ত্বেও তিনি বলতে পেরেছিলেন, জনতার কাছে সাফল্য অথবা ব্যর্থতা আমার কাছে অর্থহীন। আর কি বলছেন না, আর বলছেন বরং পরেরটিতেই আমি স্বস্তি পাই, তখন আমার লেখক জীবনের শুদ্ধ বায়ু আমি শ্বাস নিই। এই যে বলছেন লেখক জীবনের শুদ্ধ বায়ু, অর্থাৎ নিজের লেখার স্বাধীনতাটুকুর যে বাতাস, সেটা আমি প্রাণ ভরে নিই। দর্শক আমার লেখা পছন্দ করলো কি করলো না তাতে কিচ্ছু যায় আসে না। এটাই তো একজন শিল্পীর, প্রকৃত স্রষ্টার বুকের বল, নিজের শিল্পের প্রতি বলা যেতে পারে আপোষহীন একটা মনোভাব। তো যাই হোক, এবার প্রশ্ন হলো যে কি এমন আছে এই নাটকের মধ্যে, এই নাটকের বিষয়টা কি। এবার সেখানে একটি মজার কথা বলতে হয় যে এই নাটকে ঠিক প্রথাগত নাটকের মতো কোনো বিষয়ই নেই। বিষয় নেই মানে কি, হ্যাঁ, চরিত্র আছে,
খান 4-5 চরিত্র আছে, কিন্তু প্রধানতম চরিত্র দুটি, ভ্লাদিমির এবং এস্ট্রাগন। নাটকের ঘটনাটা এই রকম, প্রায় 2 অঙ্ক নিয়ে লেখা, 2 দিনের মতো একটা ঘটনা নিয়ে এই নাটকটা লেখা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে ভ্লাদিমির এবং এস্ট্রাগন একটি ন্যাড়া গাছের তলায় তারা সারাদিন অপেক্ষা করছে। অপেক্ষা করছে কিসের জন্য? না, কোনো এক গোডো আসবে তাদের জীবনে, তাদের সঙ্গে দেখা করতে। যদি তিনি আসেন, তার সঙ্গে যদি দেখা হয়ে যায়, সেই অপেক্ষা তারা করে থাকে। ওই যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল অপেক্ষা করে রাজার জন্য, এখানেও তারা অপেক্ষা করে গোডোর জন্য। এই জন্যই তো নাম ওই নাটকটির, ওয়েটিং ফর গডো। গডোর জন্য তারা অপেক্ষা করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত গডো আসে না। তাদের এই বসে থাকাটাই অর্থহীন বলে মনে হয়। এই যে অপেক্ষা, অথচ তার কোনো পরিণতি নেই। আমাদের মনে পড়ে যাবে না, একটু আগে আমরা বলছিলাম সিসিফাসের গল্প। সিসিফাস পাহাড়ের চূড়োয় বোল্ডার বা পাথর তোলে, বারবার সেই পাথর গড়িয়ে পড়ে, যতবার তোলে ততবার গড়িয়ে পড়ে, কোনো লক্ষ্যকেই সে ছুঁতে পারে না। তার জীবনের পরিণতি অর্থহীন। এখানেও দেখা যাচ্ছে গোডোর জন্য তারা অপেক্ষা করে, কিন্তু গোডো আসে না। শেষ পর্যন্ত তাদের অপেক্ষাটাই ব্যর্থ হয়। এটা আসলে কি? এটা একটা রূপক। এই নাটকের আধারে আসলে আমাদের স্যামুয়েল বেকেট যেটা দেখাতে চাইছেন সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জীবনের, মানব জীবনের যে হতাশা, যে শূন্যতা, জীবনের যে পরিণতিহীনতা, অর্থহীনতা, তাকেই দেখানো হচ্ছে। এই জীবন যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে ভ্রষ্ট, এই জীবনের যেন আর কোনো পরিণতি নেই, অর্থহীন এই জীবন। তাই অর্থহীন এই জীবনে শুধুমাত্র যেন সব কিছু শেষ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। নাটকটাতে বেশ কিছু জিনিস লক্ষ্য করবার বিষয়। আমরা যেমন চার্লি চ্যাপলিনের সিনেমাগুলো দেখি, সেখানে দেখি না সে কখনো মাথায় টুপি পরে অর্থহীন কিছু কার্যক্রম করে, কিংবা একটি সার্কাসে যখন ক্লাউনদেরকে দেখি হাসি পায়। তার কাজকর্ম সবটাই আমার কাছে উদ্ভট বলে মনে হয়, হাস্যকর ঠেকায়, যেন মনে হয় তার কোনো কাজ নেই বলেই সে কিছু অদ্ভুত অঙ্গভঙ্গি করে কিছু কাজ করে দেখাবার চেষ্টা করে। আমরা দেখব এই নাটকেও একেবারে সূচনায় এই ভ্লাদিমির এবং এস্ট্রাগন অদ্ভুত কিছু কাণ্ড করে। তাদের একজন বসে বসে পায়ের বুট জুতোগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। প্রচণ্ড পরিশ্রম করে শেষ পর্যন্ত সে খুলছে, খোলার পর আর সে পড়ছে না। সে জুতোগুলোকে একটু হাওয়া লাগাবার চেষ্টা করছে। আর একজন কি করছে না, সে মাথা থেকে টুপিটাকে খুলছে, খুলে সেই টুপির মধ্যে কিছু আছে কিনা নিরীক্ষণ করবার চেষ্টা করছে। এই যেন এক ধরনের মুখাভিনয়, কথার প্রয়োজন নেই। এই যেন কি, এই যেন নেই কাজটা খই ভাজির মতো, কিচ্ছু কাজ নেই, জীবনে কিছু করার থাকতে পারে না, করলেও তো কিছু হবে না, কোনো পরিণতি নেই এই জীবনের। সেই জন্য অর্থহীন এই কার্যক্রমগুলো যেন তাদেরকে ক্লাউনে পরিণত করে, ভবঘুরেতে পরিণত করে, যেখানে ওই জুতো খোলার কাজটাই তাদের কাছে গুরুত্ব পায়, যেখানে তাদের মাথা থেকে টুপিটা খুলে নিয়ে তার মধ্যে কিছু আছে কি না সেটা পরীক্ষা নিরীক্ষা করাই তাদের কাছে একটা বড় কাজ হয়ে দাঁড়ায়। এই যে জীবনের কোনো পরিণতি না থাকলে এরকম কিছু অর্থহীন কার্যক্রম দিয়ে জীবনকে ভরাতে হয়, এবং যখন কিছু থাকে না তখন অপেক্ষা করা ছাড়া আর কী বা উপায় থাকে যদি গডো আসে। তাই গডোর অপেক্ষা করা ছাড়া তাদের তো জীবনের কোনো গতিও থাকতে পারে না, তাই গডোর অপেক্ষাই তারা করে। কিন্তু ওই যে বললাম, শেষ পর্যন্ত গডো কিন্তু আসে না। এই যে নাটক, এই নাটক কী তুলে ধরে? ওই যে বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রেক্ষাপটে মানুষের জীবনের যে বলা যেতে পারে চূড়ান্ত হতাশা, শূন্যতা, অর্থহীনতার বোধ তৈরি হয়, যেখানে জীবন অর্থহীন, মরে গেলেই বোধহয় ভালো হয়, পরিণতিহীন। এই জীবন কখনো তার লক্ষ্যকে ছুঁতে পারবে না, এই জীবন শূন্যতায় ভরা, মানুষ হয়ে গেল ফাঁপা মানুষ। সত্যি তো, এই চরিত্রগুলোকে দেখে কি আমাদের মতো একজন বুদ্ধিমান, বিবেচনাবান তেমন কোনো মানুষ বলে মনে হচ্ছে না তো। না হলে জুতো আবিষ্কার করছে যারা, যেন জুতোকে নতুন করে খুলছে, আবিষ্কার করছে, টুপির মধ্যে কিছু খোঁজার চেষ্টা করছে। এই অর্থহীন কার্যক্রম তাদের ভেতরের ফাঁপা জায়গাটাকে, হলো ম্যান, তারা শূন্য ফাঁপা মানুষ, তাকেই যেন তুলে ধরবার চেষ্টা করছে। ফলে এই ধরনের নাটক যখন আমরা পড়ি, তখন এই ধরনের নাটকের মধ্যে যেটা সমস্যা তৈরি করে যে এর তো বিষয়ই নেই সেইভাবে, একটা অর্থহীন বিষয়, কিন্তু তার মধ্য দিয়ে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানব জীবনের যে শূন্যতা, যে অর্থহীনতার বোধ, যে পরিণতহীন মানব জীবন, যে অ্যাবসার্ডিটি, যে উদ্ভটত্বের ভরে যাচ্ছে মানব জীবন, সেই অর্থহীন জীবনের একঘেয়ে পুনরাবৃত্তি, পৌনঃপুনিকতাকে যেন তুলে ধরছে এই নাটক। কিন্তু এর পাশাপাশি আরও কিছু দিক এই নাটক সম্পর্কে বলতে হয়। সেটা কি না, এই নাটকের
সবথেকে বড় যে বৈশিষ্ট্য তা হচ্ছে এই নাটকের, প্রথাগত নাটকের কোনো প্লট নেই। একটা নাটকের প্লট কিভাবে বোঝা যায়? নাটকটা প্লট মানে একটা আদি মধ্য অন্তযুক্ত একটা কাহিনী, যার একটা সূচনা থাকে, একটা বিকাশ থাকে, একটা পরিসমাপ্তি থাকে। সূচনায় থাকে কাহিনীর আভাস, মধ্যবর্তী স্তরে থাকে তার বিকাশ এবং অন্তে থাকে তার পরিসমাপ্তি। এবার সেটা আমরা বুঝবো কী করে যে একটা নাটক এইভাবে এগিয়ে যাচ্ছে, তার পরিণতি হচ্ছে? না, নাটকের মধ্যে চরিত্রগুলোর জীবনে যদি কোনো পরিবর্তন আসে তবেই তো আমরা বুঝতে পারবো যে নাটকের একটা গতি হলো। হতে পারে একটি চরিত্র বলা যেতে পারে সে নির্ধন ছিল ধনী হলো, বা ধনী ছিল নির্ধন হলো। যোগেশের সাজানো বাগান শুকিয়ে গেল যখন আমরা পড়ি প্রফুল্ল নাটকে গিরিশচন্দ্রের, তখনও তো যোগেশের জীবনের পরিবর্তনগুলো ঘটার মধ্য দিয়েই কাহিনীর একটা পরিণতি আমরা লক্ষ্য করতে পারি। কিংবা যখন আমরা দেখতে পাবো নূরজাহানের মতো নাটকে নূরজাহান ক্ষমতার লোভে, আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকে কিভাবে স্বামী থেকে শুরু করে সন্তান সবার কাছে সে একটা ক্রূর হিংস্র নারীতে পরিণত হলো, সর্বস্ব হারিয়ে শূন্যতা যার জীবনের অবলম্বন হলো। এটাও তো একটা পরিণতিকে দেখাচ্ছে যে এই চরিত্রটাকে কেন্দ্র করে এই নাটকে তার জীবনের পরিবর্তনগুলোই আসলে সূচিত করছে যে নাটকের মধ্যে একটা গতি হচ্ছে। গতির অর্থ তো একটা পরিবর্তন, কিন্তু এই নাটকে তো কোনো পরিবর্তন নেই। দুজন মানুষ ভ্লাদিমির এবং এস্ট্রাগন নাটকের সূচনাতেও বসেছিল গোডোর জন্য অপেক্ষা করে, নাটকের শেষেও বসে আছে গোডোর জন্য অপেক্ষা করে। অর্থাৎ নাটকের চরিত্রগুলোর জীবনে কোনো পরিবর্তন আসেনি। এর মধ্যে দুটো দিন অতিক্রান্ত হয়েছে, দুটো অঙ্ক অতিক্রান্ত হয়েছে, কিন্তু এই অঙ্কগুলোই অতিক্রান্ত হয়েছে, দুটো দিনই অতিক্রান্ত হয়েছে। কিন্তু দিনের নিরিখে তো একটা নাটকের গতিকে নির্ভর করা যায় না বা বিচার করা যায় না। গতির কথা তখনই উঠে আসে যদি চরিত্রগুলোর জীবনে কোনো পরিবর্তন আসতো, কিন্তু গোডো তো দেখা দেয়নি। ফলে এই নাটকের মধ্যে প্লটের যে বিশেষত্ব সেটা কি না, যেন কাহিনী যেখানে শুরু হয়েছে কাহিনী সেখানেই সমাপ্ত হয়েছে। একটা বৃত্তাকার পরিসর যেন তৈরি হয়েছে। এই কাহিনীর সূচনাও নেই, সমাপ্তিও নেই, একই জায়গায় যেন স্থির হয়ে আছে। কারণ এটাই তো প্লটের বৈশিষ্ট্য। ওই যে বলছিলাম, অ্যাবসার্ড নাটকের অর্থহীন জীবনযাত্রাকে, জীবন ভাবনাকে তুলে ধরতে গিয়ে নাটকের ফর্মেও পরিবর্তন আনতে হয়েছে। ফর্ম তো তখনই গুরুত্বপূর্ণ যখন তার বিষয়কে তুলে ধরবে। জীবন যখন অর্থহীন, জীবনের গতি যখন অর্থহীন, কোনো গতি নেই, তখন প্লটে কেমন করে গতি আসবে? তাই এখানে প্লটেও কোনো গতি নেই। এবার সংলাপের দিকে তাকালে কি হবে না, সংলাপও যেন মাঝে মাঝে সংলাপ তারা বলে, তাও খুব সংক্ষিপ্ত, 2-3টে শব্দে একটা সংলাপ, এবং সেই সংলাপ যেন একই ধরনের বাক্যের, যেন সমান্তরাল বাক্যের পুনরাবৃত্তি, অভ্যাস। কখনো কখনো একটা করে বিরতি, আবার সেই একই ধরনের বাক্য বিনিময়ের, বাক্য চালাচালির, বাক্য নিয়ে যেন খেলা। এবার যে কথাটুকু বলতে হয় যে এগুলোর বিশেষত্ব কোথায়, না এগুলোর বিশেষত্ব কিন্তু আছে। মনে রাখতে হবে যে একটা অন্ধকারকে ঠিকমতো ফুটিয়ে তোলার মধ্যেও কিন্তু আলো থাকে, আবার একটা আলোকে ঠিকমতো ফুটিয়ে তুলতে না পারার মধ্যেও অন্ধকার থাকে। আমরা বলছি অ্যাবসার্ড নাটক, যা বক্তব্যে অর্থহীন, যেখানে সংলাপ, প্লট সবই আপাতভাবে প্রথাগত নাটকের যে আঙ্গিক সেখান থেকে সরে এসে একটা অর্থহীনতাকে বহন করছে। কিন্তু অর্থহীনতাকে কি বহন করছে? সত্যি না। গভীরভাবে ভাবলে বলতে হয়, যেখানে সংলাপ যতই অর্থহীন বলে মনে হোক, প্লট যতই অর্থহীন বলে মনে হোক, এরও একটা অর্থ আছে। কারণ এই প্লট নির্মাণ, এই ধরনের সংলাপ নির্বাচন তো করা হয়েছে ওই নাটকের বিষয়কে তুলে ধরবার জন্য। যেখানে অর্থহীন জীবনটাকে তুলে ধরা তাদের লক্ষ্য, যদি সেটাকে সে তুলে ধরতে পারে তবে তো তার মধ্য দিয়েও একটা আলো ধরা পড়ে, একটা সাফল্য ধরা পড়ে, একটা অর্থময়তা ধরা পড়ে। যে নাটকে জীবনের অর্থহীনতাকে দেখানো হয়, জীবনের কোনো পরিণতি নেই সেইটাকে দেখানো হয়, সেখানে প্লটে যদি গতি আনা হয় তাহলে তো প্লট আর বিষয় দুটো তো আলাদা হয়ে গেল। ফলে প্লট যখন গতিহীন তখন তা কিন্তু প্রকারান্তরে জীবনের গতিহীনতাকেই ব্যঞ্জিত করে। ফলে এখানেই প্লট আপাতভাবে বিচ্ছিন্ন, আপাতভাবে প্রথাগত নাটকের থেকে আলাদা হয়েও সে কিন্তু অর্থহীন নয়, সে অর্থময়। কারণ সে অর্থহীন জীবনটাকে অর্থহীনতার দিক থেকে তুলে ধরে সে কিন্তু নিজে অর্থময় হয়েছে। কিংবা যদি আমরা বলি এই নাটকের সংলাপ কিছু বকবকানি, কচকচানি মনে হতে পারে, কিন্তু এই অর্থহীন প্রলাপ, বকবকানিও তো একটা অর্থকে তৈরি করে। সেটা কোন অর্থ? না জীবনের অর্থহীনতাকে ফুটিয়ে তুলে সে অর্থকে তুলে ধরে। কীরকম না, আমরা একটু যদি সংলাপের একটু দৃষ্টান্ত নিয়ে বুঝতে পারবো।
যেখানে যখন এই ভ্লাদিমির আর এস্ট্রাগনের তেমন কোনো কাজ নেই, তখন ভ্লাদিমির একটা কথা বলছে এস্ট্রাগনকে। ভ্লাদিমির কি বলছে, আমাদের ব্যায়ামগুলো করতে পারি আমরা। এস্ট্রাগন তখন বলছে আমাদের মুভমেন্টগুলো। ভ্লাদিমির বলছে আমাদের এলিভেশনগুলো। এস্ট্রাগন বলছে আমাদের রিল্যাক্সেশনগুলো। ভ্লাদিমির কি বলছে আমাদের এলঙ্গেশনগুলো। এস্ট্রাগন কি বলছে আমাদের রিল্যাক্সেশনগুলো। ভ্লাদিমির কি বলছে গরম করে তোলার জন্য। এস্ট্রাগন কি বলছে ঠান্ডা করে দেবার জন্য। এই যে একই ধরনের কথা, যেন একটা দীর্ঘ বাক্যকেই দুজন মিলে ভাগাভাগি করে কথা বলছে। এটা কি, যেন কথা দিয়ে জাগলিং চলছে, যেন দুজনের মধ্যে একই বিষয় নিয়ে যেন একটা কথা নিয়ে চালাচালি, যেন একটা বাক্য বিনিময়ের খেলা চলছে। এই যেন একই ধরনের সমান্তরাল বাক্যের পুনরাবৃত্তির বা বারবার ব্যবহারের একটা শৈলী তৈরি হয়েছে। এই যে সমান্তরাল বাক্যের ক্রমাগত ব্যবহারের প্যাটার্ন, এটা তো এক ধরনের শৈলী। এই শৈলীর আসলে গুরুত্বটা কোথায়? না, এই শৈলীর গুরুত্ব হচ্ছে যে এই শৈলীর আসলে গুরুত্ব হচ্ছে এই শৈলী জীবনের অর্থহীনতাকে, পৌনঃপুনিকতাকে, একঘেয়ে গতানুগতিক পুনরাবৃত্তিকে তুলে ধরছে। জীবন যেখানে একই ঘটনার পুনরাবৃত্তি, যার কোনো পরিণতি নেই, সেখানে সংলাপও যেন একই ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি মাত্র। ফলে বারবার একই ধরনের সংলাপের এই কচকচানি, এটা আসলে তাদের জীবনের যা বলা যেতে পারে পরিণতিহীন একঘেয়ে গতানুগতিকতাকে তুলে ধরছে। ফলে এই সংলাপ আপাতভাবে অর্থহীন বলে মনে হলেও সে আসলে তাদের জীবনের অর্থহীনতাকে তুলে ধরে সংলাপ হিসাবে তার যে কার্যকরিতা, সেই কার্যকরিতাকে ছুঁয়ে সে কিন্তু অর্থময় হয়েছে। সে অর্থহীনতাকেই তুলে ধরেছে, তাকে আপাতভাবে অর্থহীন বলে মনে হবে, কিন্তু এই সংলাপ জীবনের অর্থহীনতাকে তুলে ধরে সংলাপ হিসেবে তার যে উপযোগিতা, সেই উপযোগিতাকে কিন্তু সে পালন করেছে। ফলে এই সংলাপও কিন্তু অর্থময়। সেই জন্যই এই ধরনের নাটক তার দর্শনকে, তার সমস্যাকে তুলে ধরবার মধ্য দিয়ে কিন্তু একটা শৈল্পিক মূল্য দাবি করে। আর সেটা কি না, সেটা হচ্ছে এর গঠনগত সুষমা, এর কাঠামোগত ভারসাম্য, এখানে সংলাপের যে বিন্যাস, সেটার দিকটাও লক্ষ্য করবার বিষয়। ফলে অ্যাবসার্ড নাটকের দর্শন আর তার প্লট, তার সংলাপ, তার চরিত্র নির্মাণ সবটাই কিন্তু একে অন্যের পরিপূরক। অর্থহীন বলেও মনে হলেও কিন্তু একটা অর্থময়তা আছে। আর চরিত্র নিয়ে যদি দু চার কথা বলি, এই চরিত্রগুলোর কথা তো আগেই বললাম। এই চরিত্রগুলোকে কি আমাদের মতো চরিত্র বলে মনে হয়? না। এই যে কেউ জুতো খোলার কাজে ব্যস্ত, কেউ মাথায় একটা টুপি পরে সেই টুপিটা খুলে সেটার পরীক্ষা নিরীক্ষা করছে, যেন সেই ক্লাউনের মতো, যেন চার্লি চ্যাপলিনের সিনেমার সেই চার্লি চ্যাপলিনের মতো লাগে, হাস্যকর মনে হয়। এই হাসি কিসের হাসি? এই হাসি তাদের জীবনের কান্নাকে তুলে ধরে, বেদনাকে তুলে ধরে, উপায়হীনতাকে তুলে ধরে। এটাকেই কিন্তু তুলে ধরছে। চরিত্রগুলোকে দেখলে মনে হবে তারা দুটো বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জীবনের যে অনিশ্চয়তা, অর্থহীনতা, সেই অর্থহীন জীবনের যেন একটা পরিচয়, একটা ফাঁপা মানুষ হয়ে তারা যুগের প্রতিনিধিত্ব করছে। এবার আরও যে কথাটুকু এই নাটকের প্রসঙ্গে বলতে হয়, সেটা কি না, সেটা হচ্ছে যে এই নাটকে একটা গোডোর জন্য অপেক্ষা আছে। এই গোডো কে? আসলে বলতে পারা যায় এই গোডো হচ্ছে আমাদের অর্থহীন জীবনের মাঝেও একটা অর্থ খোঁজার চেষ্টা। গোডো যেন একটা অর্থময়তা, একটা অস্তিত্বের একটা সদর্থক নির্যাস। অর্থাৎ যে জীবনটা তার সদর্থকতা হারিয়েছে, সদর্থক বেঁচে থাকার গুরুত্বকে হারিয়েছে, সেই সদর্থকতার একটা প্রতীক চরিত্র যেন গোডো। এই গোডো আমাদের অস্তিত্বের একটা সদর্থক নির্যাস, একটা কাঙ্ক্ষিত জীবন যাকে সন্ধান করছে, কিন্তু এই প্রতিকূল সময়ে তাকে সহজে পাওয়া যায় না, তাই গোডোকে তারা পায়নি। কিংবা বলা যেতে পারে গোডো যেন আমাদের ইচ্ছা শক্তি। মানুষ যত অর্থহীনতার মধ্যে থাক, তবুও তো সে বাঁচতে চায়। সিসিফাসের ওই বোল্ডার যতই গড়িয়ে পড়ুক, তবুও তো সে আশা নেয় সে যে আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার বোল্ডারটা নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠে। কেন ওঠে? আশা আছে বলে। এই যে দুটো মানুষ অপেক্ষা করে কিসের জন্য? আশা আছে বলে। অন্তরে আশাটাকে মানুষ ছাড়তে পারে না। গোডো হচ্ছে আমাদের আশার প্রতীক। এখান থেকেই একটা কথা তাহলে বলতে হয় যে তাহলে কি অ্যাবসার্ড নাটক শুধুই অর্থহীনতাকে তুলে ধরে, নাকি তা অর্থহীনতার মধ্যেও
একটা অর্থ সন্ধান করে। এখানেই বলতে হয় স্যামুয়েল বেকেটের নাটক আপাতভাবে অর্থহীনতাকেই তুলে ধরেছে। যেমন তার যে আরেকটি নাটকের কথা আমাদের মনে পড়ে, এন্ড গেম নাটক, সেখানেও আমরা দেখতে পাবো দুজন বৃদ্ধ, তাদের কাছে এই পৃথিবীটা, এই বাইরের জগৎটা, এই আকাশটা সবটাই যেন অন্ধকার, শূন্যতায় ভরে গেছে। যেখানে চরিত্র দুটি পরস্পরের সঙ্গে কথা বলতে গিয়ে বলে, দুটো চরিত্র, তাদের নাম হচ্ছে হ্যাম এবং ক্লপ। হ্যাম কি বলছে? প্রকৃতি ভুলে গেছে আমাদের। ক্লপ বলছে প্রকৃতি নেই কোথাও। হ্যাম বলছে আর দিগন্ত, কিছু নেই দিগন্তে। তখন কি হচ্ছে না, ক্লপ তার চোখটাকে টেলিস্কোপে নামিয়ে বিরক্তি প্রকাশ করে বলে, মানে চোখ থেকে টেলিস্কোপটাকে নামিয়ে বিরক্তির সঙ্গে বলে, ঈশ্বরের দোহাই, দিগন্তে কি কিছু থাকতে পারে? হ্যাম বলছে ঢেউ। ঢেউ কেমন? এই যে ঢেউ, জীবনের তরঙ্গ খোঁজার চেষ্টা করছে, কিন্তু কিচ্ছু নেই। এই পৃথিবী তাদের কাছে অন্ধকার, ঈশ্বর নেই, পৃথিবীতে সবটাই অন্ধকার। এই অন্ধকার জীবনে দাঁড়িয়ে একটা অন্ধকার ভবিতব্যের জন্য অপেক্ষা করা ছাড়া এই দুই বৃদ্ধের জীবনে আর কিছু থাকতে পারে না। এই কথা যিনি বলেন এন্ডগেম নাটকে, কিংবা যেখানে তার এই নাটকে, অর্থাৎ যে কথা আমরা বলছিলাম ওয়েটিং ফর গডও সম্পর্কে, যে যেখানে জীবন অর্থহীন, যেখানে সব কিছুই অর্থহীনতাকে তুলে ধরে, গডও আসে না, কিন্তু তারপরেও বলতে হয় যে স্যামুয়েল বেকেট কি শুধুই অর্থহীনতার কথা বলেছেন? অ্যাবসার্ড নাটক কি শুধুই অর্থহীনতার কথা বলে? এই প্রসঙ্গে যে কথাটুকু একটু বলে রাখা ভালো, যে পাশ্চাত্যে তো বিভিন্ন দেশে বিভিন্ন নাটককাররা অ্যাবসার্ড নাটক লিখেছেন, সবার দর্শন কিন্তু এক হতে পারে না। আমরা দেখেছি যে এই অ্যাবসার্ড নাটক নিয়ে পরে যিনি সবথেকে বেশি চর্চা করেছেন এবং সবথেকে বেশি চর্চিত হয়েছেন, সেই ইউজিন ইউনেস্কো, তিনি কিন্তু অ্যাবসার্ড নাটকের ক্ষেত্রে অর্থহীনতাকেই সবথেকে গুরুত্ব দিয়েছেন। তার কাছে অ্যাবসার্ড নাটকের মূল কথা বা অ্যাবসার্ডিটির মূল অর্থ হচ্ছে মানুষের জীবনের মূল স্রোত বা রুট থেকে মানুষের বিচ্ছিন্নতা। কিন্তু অন্যান্য দেশের অন্যান্য অ্যাবসার্ড নাটককাররা সবাই কিন্তু শুধু অর্থহীনতাকে তুলে ধরেনি। আমরা খুব মোটা দাগে বলি যে অস্তিবাদীরা আর অ্যাবসার্ড নাটককাররা দুটো দল আসলে আলাদা। অস্তিবাদীরা শত অর্থহীনতার মধ্যেও জীবনের একটা অর্থকে খোঁজার চেষ্টা করে, আর অ্যাবসার্ড নাটককারদের কাছে জীবন অর্থহীন, তার কোনো পরিণতি নেই। এ কথা কিন্তু ভুল। আসলে যাদেরকে আমরা অ্যাবসার্ড নাটককার বলি তারাও আসলে অস্তিবাদী নাটককার। অস্তিবাদ আসলে কি, যে জীবন সম্পর্কে একটা জিজ্ঞাসা, নিজের অস্তিত্ব বা আইডেন্টিটি সম্পর্কে একটা প্রশ্ন, একটা সদর্থক বেঁচে থাকা সম্পর্কে জিজ্ঞাসা। এবার সেই জিজ্ঞাসাটার অর্থ কখনোই এই নয় যে নাটকের মধ্যে একেবারে সেই জিজ্ঞাসাটার একটা অর্থ পেয়ে যাব, সেটাকে দেখাতে হবে, তবেই কিন্তু সেটা একটা অস্তিবাদী নাটক হলো, আর না হলে সেটা অ্যাবসার্ড নাটক হয়ে গেল, তা কিন্তু নয়। জানতে হবে যে যখন একটা মানুষ বলে আমি বড্ড অন্ধকারে আছি, তখন বুঝতে হবে যে আলোর ঠিকানা কিন্তু সে জানে না ঠিকই, কিন্তু আলো বলে যে একটা বস্তু আছে সেটা কিন্তু সে জানে। না হলে সে কখনো বলতে পারতো না আমার জীবনে অন্ধকার। অন্ধকার কথাটা সে তখনই বলতে পেরেছে যখন তার মধ্যে একটা তারতম্য আছে, যে আলো বলেও একটা বস্তু আছে। এই মুহূর্তে সে আলোর দিশা খুঁজে পাচ্ছে না, এটা সত্য হতে পারে, কিন্তু মানুষের কাছে পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হলো তার চেতনাটা, তার বোধটা। সে যদি ভেবে থাকে যে অন্ধকারে আছি, এই যে আমার সচেতনতা, যে আমি সচেতন আমার সম্পর্কে, যে আমি অন্ধকারে আছি, তার মানে আমি আলো জানি। কি আলো? তাহলে অ্যাবসার্ড নাটককাররা যখন জীবনের অর্থহীনতাকে ধরেন, তখন বুঝতে হবে যে যে চরিত্রগুলো নিজেদের জীবন সম্পর্কে অর্থহীনতার বোধে ভোগে, কোথাও সেই চরিত্রগুলো কিংবা সেই চরিত্রদেরকে যিনি সৃষ্টি করছেন, সেই স্রষ্টা নাটককার, তার ভাবনায় কোথাও একটা সদর্থক জীবনের সন্ধান আছে, সদর্থক জীবন সম্পর্কে একটা জিজ্ঞাসা আছে। তবেই তো তিনি এই জীবনটার নিরর্থকতাটাকে আইডেন্টিফাই করেছেন, তবেই তো তিনি বুঝতে পেরেছেন যে এই জীবনটা অর্থহীন, কারণ তিনি জানেন জীবনের অর্থময়তারও একটা দিক আছে। তাই গোডোকে তারা না পেলেও এই গোডোর জন্য অপেক্ষা করার মূল্যটাকে কিন্তু অস্বীকার করতে পারি না, যে গোডো আসলে আমাদের ইচ্ছা শক্তি, আমাদের সদর্থক বেঁচে থাকার নির্যাস। ফলে এই নাটক কিন্তু আপাতভাবে অর্থহীনতাকে বহন করেও একটা অর্থ সন্ধানের চেষ্টা যে রেখেছে, তারা যে গোটোর জন্য অপেক্ষা করেছে, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। ফলে এখানেই স্যামুয়েল বেকেটের যে নাটক, সেই নাটক কিন্তু আপাত অর্থহীনতার মাঝেও একটা অর্থ সন্ধানকে তুলে ধরে। বেকেটের নাটক
মানব অস্তিত্বের গভীরতা নিয়ে প্রশ্ন তোলে, আত্ম অনুসন্ধানের পথ দেখায়, নাটকের নতুন বিষয় নির্বাচনে বিশ্বের নাটককারদেরকে প্রভাবিত করে। সেই পথেই তো আমাদের মোহিত চট্টোপাধ্যায়রা হেঁটেছেন, সেই পথেই তো এবং ইন্দ্রজিৎ কিংবা বাকি ইতিহাসের মতো নাটকের স্রষ্টা বাদল সরকার হেঁটেছেন তার মতো করে। এই যে অস্তিত্ব নিয়ে জিজ্ঞাসা, এটাই কিন্তু অ্যাবসার্ড নাটকের গোড়ার কথা। সবাই ইউজিন ইউনেস্কোর মতো অ্যাবসার্ড মানেই অর্থহীনতাকে ধরেননি, আপাত অর্থহীনতার মাঝেও অর্থের সন্ধান করেছেন। সেই জন্যই বিশিষ্ট অনুবাদক বাংলাদেশের মানুষ, যিনি স্যামুয়েল বেকেটের এই ওয়েটিং ফর গডো নাটকের বাংলা অনুবাদের জন্য বিশিষ্ট হয়ে আছেন, সেই কবির চৌধুরী, সমালোচক কবির চৌধুরী একটি চমৎকার কথা বলছেন, অনুবাদক কবির চৌধুরী একটি চমৎকার কথা বলছেন। সকল ব্যর্থতা বেদনা সত্ত্বেও বেকেটের ক্লাউনদের সঙ্গে আমরা এক ধরনের একাত্মতা অনুভব করি। সত্যি তো, এই ভ্লাদিমির এবং এস্ট্রাগনকে যতই ফাঁপা মানুষ, ক্লাউন বলে মনে হোক, শূন্য মানুষ বলে মনে হোক, এরা যেভাবে জীবনের সন্ধান করে, এদের এই আপাত অর্থহীন বেঁচে থাকার যে কান্না, যে যন্ত্রণা, একটা শত অন্ধকারের মাঝেও অপেক্ষা করে থাকা, সেটার সঙ্গে কি আমরাও আমাদের পারিপার্শ্বিক, আমাদের অবস্থান নিয়ে আমাদের মধ্যেও কি একটা প্রশ্ন তৈরি হয় না? এদের সঙ্গে, এদের কান্নার সঙ্গে কি আমরাও কখনো কখনো একাত্ম হয়ে যায় না? এদেরকে কি কোথাও ভেতরে ভেতরে, বাইরে থেকে যতই আলাদা মানুষ বলে মনে হোক, ভেতরে ভেতরে এদের প্রতি আমাদের কি একটা দুর্বলতা তৈরি হয় না? এগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আরও সবথেকে মজার একটা বিষয় আছে, যে এই নাটকে গতি নেই, কাহিনীর পরিণতি নেই, গোডো এলো না, তারপরেও কিন্তু একটা লক্ষ্য করবার বিষয়, একটা ন্যাড়া গাছের তলায় এরা দাঁড়িয়েছিল, যে ন্যাড়া গাছটাতে একটা ফুল পাতা কিচ্ছু নেই। নাটকের শুরুতে তাই ছিল, কিন্তু শেষে দেখানো হয়েছে গাছের ডালে দুটো পাতা গজিয়েছে। এই পাতা কিসের প্রতীক? আশার প্রতীক। অর্থাৎ জীবন যতই অর্থহীন হোক, তবু জীবনের প্রতি আশা রাখতে হবে। সেই জন্যই তো সবথেকে মজার বিষয়, ভ্লাদিমির এবং এস্ট্রাগন, আমরা তো অ্যাবসার্ড নাটকে বারবার যেটা লক্ষ্য করবো, যে জীবন যখন অর্থহীন হয় তখন কি হয়? তখন মানুষ মরে যেতে চায়, পালিয়ে যেতে চায়। কিন্তু পালিয়ে যাওয়ার মধ্যে কি কোনো সার্থকতা আছে? জীবন যতই অর্থহীন হোক, তবু সন্ধান করতে হবে, তবু বাঁচতে হবে। এই বাঁচাটাও একটা অস্তিত্বময় বাঁচা। এই জাবদা বাঁচাটুকুরও মানে আছে, মরে যাওয়ায় কোনো সার্থকতা নেই। এই কথা যদি সত্য হয়, এই কথাই তো অনেক অস্তিবাদী সমালোচকেরাও বলেছেন, যদি এই কথা সত্য হয়, তাহলে তো এই নাটকের মতো অস্তিবাদী নাটক আর কী হতে পারে? এই যে ভ্লাদিমির এবং এস্ট্রাগন, তাদের পক্ষে তো মরে যাওয়া সহজ ছিল, তারা কি কেউ মরল? অ্যাবসার্ড নাটকে তো বারবার মৃত্যুর খবর আমরা পাই। অ্যালবির দ্য জু স্টোরির মতো যে নাটক পাশ্চাত্যে লেখা হয়েছে, সেই বিখ্যাত নাটকও দেখেছি একজন মানুষ ইচ্ছে করে একজনকে দিয়ে নিজেকে হত্যা করালো। কেন? জীবন অর্থহীন। কিন্তু কই ভ্লাদিমির আর এস্ট্রাগন তো মরল না। আমরা দেখব মৃত্যু নিয়েও কেমন করে তারা ছেলে খেলা করে, হাসি ঠাট্টা করে। যেখানে ভ্লাদিমির এবং এস্ট্রাগনের মধ্যে একজন একটু মোটা আর একজন একটু রোগা। তাদের মধ্যে যিনি মোটা, তিনি রোগাকে বলছেন যে ওই গাছটার ডালে তুই একবার উঠে দেখ, তোর ভারটাও নিতে পারে কিনা। তোর ভার যদি নিতে পারে, তারপর আমি উঠে দেখব। এই যে মরতে চাইছে, কিন্তু গাছের ডালটা তাদের ভারটা বহন করতে পারবে কিনা, যদি পড়ে গিয়ে মানে সেখান থেকে ভেঙে তারা নিচে পড়ে যায়, অর্থাৎ তাহলে তো তাদের শরীরে লাগবে, আঘাত লাগবে, কষ্ট পাবে। যে মরতে চাইছে তার আবার এত ভয় কেন? এই যে একজন আরেকজনকে বলছে তুই গাছের ডালটায় উঠে দেখ, গাছের ডালটা তোর ভারটাকে বহন করতে পারে কিনা, তাহলে আমি উঠব। অর্থাৎ মরতে চাইছে, কিন্তু ভেতরে ভেতরে একটা পিছু টান আছে, শেষ পর্যন্ত তারা মরে না। এই যে শেষ পর্যন্ত মানুষকে আশা রাখতে হয়, এটাই তো জীবন। আমাদের বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকেও একটা কথা আছে, আমাদের কোনো গন্তব্য থাকতে পারে না, পথ চলা, এটাই আমাদের জীবন, চলাটুকুই জীবন। লক্ষ্যে নাই বা পৌঁছলাম, আমরা তো শুধুমাত্র তীর্থযাত্রী, তীর্থক্ষেত্রে নাই বা পৌঁছালাম। এখানেও সেই কথাই সত্য। ফলে আপাত অর্থহীনতার মাঝেও বেকেটের নাটক মানব অস্তিত্ব নিয়ে জিজ্ঞাসা তোলে, সদর্থকভাবে বেঁচে থাকার বোধহয় একটা সূত্রও ধরিয়ে দেয়, ভাবতে শেখায়। স্যামুয়েল বেকেট এবং তার নাটক নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।